সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীদের জন্য আমি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। জীবকোষ ও টিস্যুয়ের অধ্যায়ের তৃতীয় পর্ব। গতদিন আমরা উদ্ভিদ টিস্যু শেষ করেছিলাম। আজকে আমরা প্রাণী টিস্যু আলোচনা করব। একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটি কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলোকে সমষ্টিগতভাবে টিস্যু বলা হয়। এটি জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের পাঠ্যপুস্তকের 33 নম্বর পৃষ্ঠায় আছে, প্রাণী টিস্যুর সংজ্ঞা। অর্থাৎ এখানে বলেছে একই ভ্রূণীয় কোষ। ভ্রূণের উন্নত প্রাণীতে ভ্রূণের 3টি স্তর থাকে: এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। বাইরের আবরণকে বলা হয় এক্টোডার্ম, মাঝের আবরণকে বলা হয় মেসোডার্ম এবং ভেতরের আবরণকে বলা হয় এন্ডোডার্ম। কখনো কখনো এই টিস্যু এক্টোডার্ম থেকে উৎপন্ন হতে পারে, কখনো কখনো মেসোডার্ম থেকে, কখনো কখনো এন্ডোডার্ম থেকে। একটি টিস্যুর কোষগুলোর উৎপত্তি, কাজ এবং গঠন একই ধরনের হয়, অর্থাৎ একই জায়গা থেকে উৎপন্ন হবে। একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হবে, এদের গঠন একই রকম হবে এবং এদের কাজেও মিল থাকবে। টিস্যু নিয়ে আলোচনাকে টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি বলে। এটি জীববিজ্ঞানের কোন শাখা? মৌলিক শাখা নাকি ফলিত শাখা? ঠিক ধরেছে ছাত্রীরা, আমরা প্রথম অধ্যায় পড়েছিলাম এটি জীববিজ্ঞানের মৌলিক শাখা। হিস্টোলজি অর্থাৎ যে বিদ্যায় বা যে বিজ্ঞানে টিস্যু নিয়ে আলোচনা করা হয় সেই বিদ্যাকে বলা হয় হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব। অর্থাৎ আমরা জানলাম কি, টিস্যু হচ্ছে একাধিক কোষের সমন্বয়ে গঠিত। আর কোষ কি? কোষ হচ্ছে টিস্যুর গঠনগত এবং কার্যকরী একক। দেখো এখানে কিছু টিস্যুর ছবি দেখতে পাচ্ছি এবং টিস্যুগুলো একাধিক কোষ নিয়ে গঠিত, অর্থাৎ কোষগুচ্ছ প্রায় একই রকমের দেখতে হয় কোষগুচ্ছগুলো। প্রাণী টিস্যুর প্রকারভেদ আমরা একটু দেখি। প্রাণী টিস্যুতে কী ধরনের প্রাণী টিস্যু রয়েছে? প্রথমে দেখতে পাচ্ছি আবরণী টিস্যু। আবরণী টিস্যু কি? যেই টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো অঙ্গকে আবৃত রাখে। যেরকম আমাদের স্কিন যদি বাহ্যিক অঙ্গের আবরণ হতে পারে, আবার আভ্যন্তরীণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, লিভার, এগুলো আভ্যন্তরীণ অঙ্গ। এই আভ্যন্তরীণ অঙ্গের আবরণেও যে টিস্যু থাকে সেই টিস্যুকে বলা হয় আবরণী টিস্যু। এদের কাজ হলো অঙ্গকে আবৃত করে রাখা, বাইরের আঘাত থেকে রক্ষা করা। তাছাড়া প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ শোষণ করা এবং কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন। যেহেতু টিস্যু একাধিক কোষের সমন্বয়ে গঠিত, বিভিন্ন পদার্থের পরিবহনে কোষ থেকে কোষে যে রস বা বিভিন্ন খনিজ পদার্থ পরিবহনের সময় এই টিস্যু কিন্তু সাহায্য করে পরিবহন প্রক্রিয়ায়, আবার শোষণেও সাহায্য করে। তাহলে এই গেল আমাদের আবরণী টিস্যু। তারপরে দেখছি প্রাণী টিস্যুর আর একটি প্রকারভেদ, সেটি হলো যোজক টিস্যু। যোজক বা কানেকটিভ টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ আবরণী টিস্যুতে মাতৃকা বা তরল পদার্থের পরিমাণ তুলনামূলক কম, কিন্তু যোজক টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা কম। তরল পদার্থ থাকবে স্বাভাবিকভাবেই, সেখানে কোষ থাকবে। আর
আবরণী টিস্যুতে কোষগুলো ঘন সন্নিবেশিত থাকে। এরপরে আমরা কি দেখতে পাই? পেশি টিস্যু। ভ্রূণের মেজোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিভিন্ন ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, পেশি টিস্যু কাকে বলে। ভ্রূণের আমি বলেছিলাম 3টি আবরণ। মেজোডার্ম মানে মাঝখানের আবরণ বা স্তর। এই মেজোডার্ম থেকেই তৈরি হয় হচ্ছে পেশি টিস্যু। এটি সংকোচন প্রসারণশীল, যেরকম আমাদের ঐচ্ছিক পেশি, যেমন হাতের পেশি, আমরা হাত ভাঁজ করতে পারি, প্রসারিত করতে পারি। যখন আমরা ভাঁজ করি তখন আমাদের বাইসেপস পেশিটা স্ফীত হয়ে যায়, আর ট্রাইসেপস পেশি শিথিল হয়ে যায়, ঠিক তো? অর্থাৎ পেশি টিস্যু সংকোচন ও প্রসারণশীল। তাছাড়া আমাদের হৃৎপিণ্ডতে যে পেশি দ্বারা গঠিত সেটি কার্ডিয়াক পেশি। এটিও কিন্তু সেই ভ্রূণের বা মাতৃগর্ভ থেকেই এটি অনৈচ্ছিকভাবে আমাদের নিয়ন্ত্রণের বাইরে তারা সংকোচন এবং প্রসারণ অবস্থায় এখন পর্যন্ত বিরাজমান থাকে। যতদিন পর্যন্ত জীবিত থাকে বা প্রাণী জীবিত থাকে ততদিন পর্যন্ত তাদের হৃৎপিণ্ডটা, বিশেষ করে মানুষের হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারিত হতে থাকে। এই গেল পেশি টিস্যু। চতুর্থ ধরনের প্রাণী টিস্যু হলো স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু কি? দেহের বিভিন্ন সংবেদী কোষ, নিউরন বা স্নায়ু কোষগুলোকে একত্রে স্নায়ু টিস্যু বলা হয়। অর্থাৎ একাধিক স্নায়ু কোষ বা নিউরনের সমন্বয়ে গঠিত হয় স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুর কাজ কি? এটি আমাদের অনুভূতি পরিবহন বা অনুভূতির সাপেক্ষে মস্তিষ্ক কর্তৃক সাড়া প্রদান বা প্রতিবেদন সৃষ্টি ইত্যাদি কাজে স্নায়ু টিস্যু সাহায্য করে। অর্থাৎ উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায়, আবার সেই উদ্দীপনা অনুযায়ী মস্তিষ্ক থেকে সাড়া প্রদান, এই কাজগুলো স্নায়ু টিস্যু করে থাকে। তাছাড়া উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করা সহ বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ এবং তাদের মাঝে সমন্বয় সাধন করে। তবে স্নায়ু টিস্যু খুবই গুরুত্বপূর্ণ একটি টিস্যু। তাহলে আমরা কি জানলাম? 4 ধরনের প্রাণী টিস্যু: আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। প্রথমে আমরা আবরণী টিস্যু নিয়ে আলোচনা করব। আবারও একটি প্রকারভেদ দেখছি, অর্থাৎ আবরণী টিস্যু 3 ধরনের: স্কোয়ামাস আবরণী টিস্যু বা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু বা কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। 3 নম্বরটা হচ্ছে কলামনার আবরণী টিস্যু বা কলামনার এপিথেলিয়াল টিস্যু। প্রথমে স্কোয়ামাস আবরণী টিস্যু, তোমরা বইয়ে দেখো 34 পৃষ্ঠা। স্কোয়ামাস আবরণী টিস্যুটা এটা দেখতে চ্যাপ্টা, দেখেছো? মাছের আঁশের মতো, এর জন্য স্কোয়ামাস। মাছের আঁশের মতো চ্যাপ্টা হয়, এদের নিউক্লিয়াসগুলো বড় হয়। এই গেল স্কোয়ামাস আবরণী টিস্যুর গঠন। এখন আমরা বইয়ে লেখা আছে এদের অবস্থান, ভেরি ইম্পর্ট্যান্ট ফর অবজেক্টিভ। এখান থেকে অনেক অবজেক্টিভ প্রশ্ন আসে। কোথায় স্কোয়ামাস আবরণী টিস্যু পাওয়া যায়? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। বৃক্ক মানে কিডনি, আমাদের মেরুদণ্ডের পিছনে কোমরের 2টি কিডনি থাকে, তার একটা গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, যেখানে গ্লোমেরুলাস থাকে বা ছাঁকন যন্ত্রটা থাকে, যেখানে পিউরিফাই হয়। সেই বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে এই স্কোয়ামাস আবরণী টিস্যুটা দেখা যায়। এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির কাজ করে। যেহেতু বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে আছে,
তাই এখানে ছাঁকনির কাজের কথা এখানে উল্লেখিত আছে যে এটা ছাঁকনির কাজও করে থাকে। এর পরটা কিউবয়েডাল, অর্থাৎ কিউবের মতো দেখতে। এইটা হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু। এই টিস্যুর কোষগুলো ঘনাকার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বেদ প্রায় সমান। এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা প্রায় সমান। এদের অবস্থান কোথায়? এদের অবস্থান আবারও বৃক্কেই বলেছে, তবে সংগ্রাহক নালিকা। বোম্যান্স ক্যাপসুলের পরে যে নালিটা, লম্বা পেঁচানো নালিটা থাকে, সেই নালিটাই হচ্ছে সংগ্রাহক নালিকা। সেই সংগ্রাহক নালিকাতে এই ধরনের এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু পাওয়া যায়, অর্থাৎ ঘনাকার কিউবয়েডাল আবরণী টিস্যু বৃক্কের সংগ্রাহক নালীতে থাকে, অবস্থান করে। এই টিস্যুর কাজ কি? স্কোয়ামাসের কাজ ছিল ছাঁকনের কাজ, আবরণের কাজ। এই টিস্যুর কাজ হচ্ছে পরিশোষণ এবং আবরণ। আবরণের কাজ থাকবে। এপিথেলিয়াল টিস্যু মানেই সেই টিস্যুগুলো আবরণের কাজ করে, অর্থাৎ কোনো অঙ্গকে আবৃত করে রাখে। তার পাশাপাশি আরেকটি বিশেষ কাজ পরিশোষণ। বৃক্কের সংগ্রাহক নালী কিন্তু পরিশোষণের কাজটা করে, অর্থাৎ পুনরায় শোষণ করে। মূত্র তৈরি হওয়ার পরেও যদি আরও কিছু শোষণের বাকি থাকে, এই বাকি শোষণটুকু সংগ্রাহক নালীতে হয়। আর সংগ্রাহক নালীতে যেহেতু কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু রয়েছে, তাহলে এই টিস্যুর কাজও সেই পরিশোষণই হবে। অতঃপর কলামনার আবরণী টিস্যু, কলামের মতো দেখতে। দেখো, চিত্র দেখেই বুঝতে পারবে কেন কলামনার বলেছে। এই টিস্যুর কোষগুলো স্তম্ভের মতো, একদম স্তম্ভ, পিলারের মতো দেখছো, লম্বা লম্বা সরু, স্তম্ভের মতো সরু এবং লম্বা। এদের কোথায় পাওয়া যায়? প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলোতে। প্রাণীর অন্ত্র কোনটি? পৌষ্টিক নালীর পাকস্থলীর পরে যে পেঁচানো নালীটা, লম্বা নালীটা থাকে, যেটাকে বলা হয় ক্ষুদ্রান্ত্র, সেই ক্ষুদ্রান্ত্রকেই বলা হয় অন্ত্র। এই ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে, অর্থাৎ ভেতরের প্রাচীরে এই কলামনার আবরণী টিস্যুটা অবস্থান করে। আর আমরা জানি ক্ষুদ্রান্ত্রের কাজ হচ্ছে শোষণ করা, ঠিক আছে? এখানে ক্ষরণও হয়, কিছু এনজাইম নিঃসৃত হয়, রক্ষণ, শোষণ, তিনটি কাজ করে এই কলামনার আবরণী টিস্যু। তাহলে আমরা আবরণী টিস্যুর প্রথম তিনটি ভাগ জানলাম: স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। স্কোয়ামাসের অবস্থান থাকে বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে, যা ছাঁকনির কাজ করে আবরণের পাশাপাশি। কিউবয়েডাল থাকে সেই বৃক্কেরই সংগ্রাহক নালীতে, যা পরিশোষণের কাজ করে। 3 নাম্বারটা হচ্ছে কলামনার, এটি অবস্থান করে প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরে। এবার আবরণী টিস্যুর আরেকটি প্রকারভেদ জানব, তবে এই প্রকারভেদ হচ্ছে প্রাণীদেহের ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে। এর আগেরটা ছিল আকারের ভিত্তিতে, এখন যে প্রকারভেদটা সেটা হচ্ছে বেস বা ভিত্তি পর্দার ওপর কীভাবে এপিথেলিয়াল কোষগুলো সজ্জিত, তার উপর নির্ভর করে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু 3 ধরনের: সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এটাও 3 প্রকার। আমরা ছবি দেখলে ভালো মতো বুঝতে পারবো। সাধারণ আবরণী টিস্যু, ভিত্তি পর্দার ওপর কোষগুলো এক স্তরে সজ্জিত। দেখো, একই ভূমি, ভিত্তি পর্দার ওপর একটা স্তরে আছে। এখানে ভিত্তি পর্দার ওপর যে এক স্তরে আছে, এখানে স্কোয়ামাস আকৃতির, এখানেও এক স্তরে আছে যা কিউবয়েডাল আকৃতির, এখানেও ভিত্তি পর্দার উপর এক স্তরে আছে যা কলামনার আকৃতিতে থাকে। তাহলে এগুলোকে বলা হয় সাধারণ আবরণী টিস্যু। দ্বিতীয় আচ্ছা, সাধারণ আবরণী টিস্যু আমরা জেনেছিলাম বৃক্কের
বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে, এটা ছিল বৃক্কের সংগ্রাহক নালীতে, এটি ছিল অন্ত্রের অন্তঃপ্রাচীরে। ঠিক সেটাই তোমাদের পাঠ্যপুস্তকে 35 পৃষ্ঠায় আছে, যে সাধারণ আবরণী টিস্যু অবস্থান করে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালী, অন্তঃপ্রাচীরে, প্রাণীর অন্তঃপ্রাচীরে। এরপরে আমরা জানব স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। ভিত্তি পর্দার ওপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত। দেখো তোমরা চিত্রে, এই একটি স্তর, এই একটি স্তর, অর্থাৎ একের অধিক স্তরে সজ্জিত যদি থাকে ভিত্তি পর্দার ওপর, সেই আবরণী টিস্যুকে বলা হয় স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। আচ্ছা, এদেরকে কোথায় দেখা যায় এই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে? মেরুদণ্ডী প্রাণীর ত্বক। চল আমরা প্যারাটা একটু পড়ি। ভিত্তি পর্দার ওপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত। এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুও আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। কখনো দেখা যায় 3-4টি স্তর, আবার পরক্ষণেও 7-8টি স্তরও প্রয়োজনে এটা হয়ে থাকে। তাই একে বলে ট্রানজিশনাল আবরণী টিস্যু, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী স্তর পরিবর্তন করতে পারে। উদাহরণ, মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন কোন জায়গায় এই আবরণী টিস্যু পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য। অতঃপর তৃতীয় ভাগ হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড। সিউডোস্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু হচ্ছে এই টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপর এক স্তরে বিন্যস্ত। দেখো, একটি স্তর। তবে কি পার্থক্য? এগুলোর সাথে পার্থক্য হচ্ছে কোষগুলো বিভিন্ন উচ্চতার। এই কোষটি বেশ লম্বা, এটি আবার ছোট। আবার 3 নম্বর কোষটি বেশ লম্বা, অর্থাৎ এক এক কোষের উচ্চতা এক এক রকম। এখানে দেখো উচ্চতাগুলো অলমোস্ট সেম। এটাও তো কলাম না, লম্বা ছিল এটার মধ্যে, কিন্তু এখানে সবগুলো কোষের উচ্চতা এক, কিন্তু এখানে সবগুলো কোষের উচ্চতা এক না, ভিন্ন ভিন্ন। এই প্রকারকে বলা হয় সিউডোস্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এটি পাওয়া যায় ট্রাকিয়ায়। ট্রাকিয়া হচ্ছে শ্বসনতন্ত্রের একটি অঙ্গ। আবরণী টিস্যুর কোষগুলো আবার বিভিন্ন কাজের সময় নানাভাবে রূপান্তরিত হয়। একটু আগেও বলেছিলাম যে আমরা স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু প্রয়োজন অনুযায়ী স্তর বাড়াতে পারে, কমাতে পারে, ঠিক না? আবার বলা হয়েছে এই আবরণী টিস্যুর কোষগুলো বিভিন্ন কাজের জন্য রূপান্তরিত হয় প্রয়োজন অনুযায়ী। যেমন সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে। এই সিলিয়াযুক্ত আবরণী কিন্তু আমাদের শ্বাসনালীতে আছে। এই জন্যই শ্বাসনালীতে যদি কোনো ক্রমে খাবার চলে আসে, এই সিলিয়াগুলো ওখানে সুরসুরি জায়গায় তখন বিষম খায় বা কাশি পায়, তখন খাবারটা আবার বাতাসের ধাক্কায় চলে যায় অন্ননালীতে। ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, এটি পাওয়া যায় হাইড্রার এন্ডোডার্মে। আমরা জানি হাইড্রা একটি অনুন্নত প্রাণীকোষ, যার ভেতরটা ফাঁপা থাকে এবং ভেতরটাকে বলা এন্ডোডার্ম। এখানে তাদের খাদ্য পরিপাক হয়। এই ভেতরে ফ্লাজেলা থাকে। এই ফ্লাজেলাটা খাদ্যকে পরিপাক হতে, ওলটপালট করতে সাহায্য করে। আরেক ধরনের আবরণী টিস্যু কি ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু। আবার হাইড্রার এন্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে এই ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু অবস্থান লক্ষ্য করা যায়। আর কি আছে? জনন অঙ্গের আবরণী টিস্যু, বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু, যা থেকে শুক্রাণু এবং ডিম্বাণু কোষ। আমরা জানি ছেলেদের গ্যামেটকে বলা হয় শুক্রাণু বা পুংগ্যামেট, মেয়েদের গ্যামেটকে বলা হয় ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। এই ডিম্বাণু এবং শুক্রাণু কিন্তু আবরণী টিস্যু। এরা প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। আরেক ধরনের আবরণী টিস্যু এখানে বলেছে গ্রন্থি আবরণী টিস্যু, বিভিন্ন ধরনের রস। আমরা জানি আমাদের দেহে অনেক ধরনের গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থি, থাইমাস গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, যা থেকে কি নিঃসৃত হয়? হরমোন। এই
হরমোন এক ধরনের নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রস। তাহলে এই রস নিঃসরণে গ্রন্থি আবরণী টিস্যুর ভূমিকা আছে। তাহলে আমরা জানলাম আবরণী টিস্যুর অনেক ধরনের প্রকারভেদ, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় প্রাণী টিস্যু নিয়ে একটু জানি, যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, অর্থাৎ সংযোগ যুক্ত করে। আমরা জেনেছিলাম যোজক টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি। কার থেকে? ঠিক আবরণী টিস্যু থেকে। আমরা আবরণী টিস্যুর যে এতগুলো চিত্র দেখেছিলাম কোষগুলো একদম গায়ে গায়ে সন্নিবেশিত, ঠিক না? কারণ আবরণী টিস্যুতে মাতৃকার একদম নেই বললেই চলে। অথচ যোজক টিস্যুতে ঠিক তার উল্টো, মাতৃকার পরিমাণ বেশি, কোষের সংখ্যা তুলনামূলকভাবে কম। গঠন এবং কাজের ভিত্তিতে এই যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু তিন ধরনের: ফাইব্রাস কানেকটিভ টিস্যু, স্কেলেটাল কানেকটিভ টিস্যু, আর একটি হচ্ছে ফ্লুইড বা তরল কানেকটিভ টিস্যু। ফাইব্রাস কানেকটিভ টিস্যু বা ফাইব্রাস যোজক টিস্যু, এই ধরনের যোজক টিস্যু দেহ ত্বকের নিচে পেশির মধ্যে থাকে। এই যে হচ্ছে আমাদের স্কিন, ঠিক তার নিচে এই ফাইব্রাস যোজক টিস্যু অবস্থিত। এদের মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায়। স্কেলিটাল আবরণী টিস্যু, এখানে আমরা আরেকটি প্রকারভেদ দেখছি না। স্কেলিটাল যোজক টিস্যু দুই ধরনের, একটি হচ্ছে কোমলাস্থি, একটি অস্থি। স্কেলিটাল যোজক টিস্যুটা কি? দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলিটাল যোজক টিস্যু বলা হয়। অভ্যন্তরীণ কাঠামো, আমার দেহটার যে একটা অবয়ব, অর্থাৎ যে কঙ্কালটা, তোমরা জানো যে আমাদের প্রত্যেকের দেহে কঙ্কাল আছে, ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। এই কঙ্কালের যদি না থাকতো তাহলে আমাদের দেহটা একটা মাংসপিণ্ডে পরিণত হতো। হ্যাঙ্গার ছাড়া যেরকম কাপড় কুঁচকে পড়ে থাকে, হ্যাঙ্গার দিলে দেহ কাপড়টা সুন্দর শেপটা বোঝা যায়, ঠিক কঙ্কালও আমাদের বডি স্ট্রাকচারটা সুন্দরভাবে বোঝা যায় কঙ্কালের কারণে। এই কঙ্কালের গঠনটাই কিন্তু এই স্কেলিটাল যোজক টিস্যু তৈরি করে। এই টিস্যু দেহের আভ্যন্তরীণ কাঠামো গঠন করে, দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়, যেটা আমি একটু আগেই বলেছি, নির্দিষ্ট আকৃতি দেয় এবং দৃঢ়তা দেয়, শক্তি দেয়। অঙ্গ সঞ্চালন ও চলন, এই যে তুমি চলাফেরা করছো, হাত নাড়াচ্ছ, পা নাড়াচ্ছ, অঙ্গ সঞ্চালন করছে, এই কঙ্কালের কারণে, যা স্কেলিটাল যোজক টিস্যু দ্বারা তৈরি। তাছাড়া মস্তিষ্ক, ব্রেইন, মস্তিষ্ক মানে ব্রেইন, মেরুরজ্জু, আমাদের মেরুদণ্ডের ভিতরে যে রসটা আছে সেটা, ফুসফুস, হৃৎপিণ্ড, আমাদের যে বুকের খাঁচাটা বা বক্ষপিঞ্জর, তার ভেতরে কিন্তু এই দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এরকম নরম নাজুক অঙ্গগুলো রক্ষা করাও কিন্তু স্কেলিটাল যোজক, অর্থাৎ কঙ্কালের কাজ এখানে বলেছে, অর্থাৎ কঙ্কালটাই হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু দ্বারা নির্মিত। বিভিন্ন ধরনের রক্তকণিকাও উৎপাদন করে স্কেলিটাল যোজক টিস্যু। আমরা জানি আমাদের বোন ম্যারো থেকে বা অস্থি মজ্জা থেকে কিন্তু রক্তকণিকা তৈরি হয়। ঐচ্ছিক পেশিগুলোর সংযুক্তির ব্যবস্থা করে, যে পেশিগুলো আমাদের ইচ্ছার অধীন, সেই পেশিগুলোর সংযুক্তি সাধন করে। অর্থাৎ মাসল বা পেশি কিন্তু বোনস ছাড়া বা কঙ্কাল ছাড়া বা হাড্ডি ছাড়া যুক্ত হতে পারবে না। তাই এখানে বলেছে ঐচ্ছিক পেশিগুলোর সংযুক্তির ব্যবস্থা করে। গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক টিস্যু দুই ধরনের, আমরা একে দেখছি, কোমলাস্থি আর একটি হচ্ছে অস্থি। কোমলাস্থি মানে কোমল অস্থি, বা সেটাকে ইংরেজিতে বলা হয় কার্টিলেজ। কোমলাস্থি এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু। যেমন তোমরা নিজেদের নাকটা ধরে ডান দিকে বাম দিকে নাড়াতে পারবে, বা কানটা ধরেও টানলেও কোনো সমস্যা হয় না। প্রসারিত, অর্থাৎ সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন যে স্কেলিটন, সেটাকেই বা বোনস, সেটাকেই বলা হয় তরুণাস্থি বা কোমলাস্থি বা কার্টিলেজ। অস্থিটা কি? অস্থি কিন্তু দৃঢ়, ভঙ্গুর। কোমলাস্থি কিন্তু ভঙ্গুর ছিল না।
কারণ ওটা ছিল স্থিতিস্থাপক, তাই সহজেই মুভমেন্ট করানো যেত। কিন্তু অস্থি কিন্তু স্থিতিস্থাপক নয়, এই জন্যই বলেছে এটি ভঙ্গুর, অনমনীয়। স্কেলিটাল কানেকটিভ টিস্যু, এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে। এই যে বোনস এত মজবুত হয় ক্যালসিয়াম জমা হওয়ার ফলেই তা হয়। তাহলে আমরা জানলাম স্কেলিটাল যোজক টিস্যুর দুই ধরনের প্রভাব, কোমলাস্থি, অস্থি। এরপর যোজক টিস্যুর 3 নম্বর প্রকারভেদ, অর্থাৎ তরল যোজক টিস্যু। তরল টিস্যুর মাতৃকা তরল, হ্যাঁ, মাতৃকা বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধা, অনেক গুরুত্বপূর্ণ কাজই তরল যোজক টিস্যু করে থাকে। প্রথম কাজটি কি বলেছিলাম? বিভিন্ন দ্রব্যাদি পরিবহন। সেটা কি হতে পারে? অক্সিজেন পরিবহন হতে পারে, তুমি যে খাবার খেলে সে পুষ্টিটা পরিবহন করতে পারে, আবার কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে, তারপর হরমোন যে নিঃসৃত হয় বিভিন্ন গ্রন্থি থেকে সেটাও কিন্তু রক্তের মাধ্যমেই পরিবহন, অর্থাৎ ট্রান্সপোর্টের কাজ করে। আর রোগ প্রতিরোধের কথা কেন বলেছে? যদি কোনো জীবাণু আমাদের দেহে প্রবেশ করে তখন এই রক্ত থেকে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, যা সেই জীবাণুর সাথে যুদ্ধ করে, জীবাণুকে শেষ পর্যন্ত প্রতিহত করে, যদি আমার অ্যান্টিবডি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে। আর একটা কাজ কি করে? রক্ত জমাট বাঁধে। কোনো জায়গায় যদি হঠাৎ কেটে গেল, যদি রক্তের বিশেষ উপাদান না থাকে তাহলে কিন্তু রক্ত ক্ষরণ হতে হতে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এটিও কিন্তু তরল যোজক টিস্যুর একটা অন্যতম কাজ, রক্ত তঞ্চন করা। আরেকটি কি? তাহলে আমরা কি জানলাম? তরল যোজক টিস্যুর কাজ বিভিন্ন দ্রব্যাদি পরিবহন, রোগ প্রতিরোধ, রক্ত জমাট বাঁধা। তরল যোজক টিস্যু কয় ধরনের? 2 ধরনের। একটি হচ্ছে রক্ত, অপরটি হচ্ছে লসিকা। রক্ত কি তোমরা জানো না? রক্ত লাল রঙের পদার্থ এবং স্বাদে কীরকম? ক্ষারীয় না অ্যাসিডীয়? অবশ্যই ক্ষারীয়। রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল যোজক টিস্যু। ধমনী, শিরা এবং কোষিক জালিকার মাধ্যমে প্রবাহিত হয়ে এই রক্ত আভ্যন্তরীণ পরিবহন, আমরা যে বলেছি একটু আগে পরিবহন কীভাবে সাহায্য করে। এইটি লাল, এটা অর্থাৎ এটি হচ্ছে ধমনী, এটা শিরা, আর মাঝখানে ছোটো ছোটো রক্তনালিকায় বলা হয় কোষিক জালিকা। এটাই আছে ধমনী, শিরা ও কোষিক জালিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত আভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। অনেক কাজ এই রক্তের। লসিকাটা কি? তরল যোজক টিস্যুর দ্বিতীয় প্রকারভেদ লসিকা। মানব দেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে বিভিন্ন ধরনের টিস্যুর মাঝে যে গ্যাপটা থাকে বা ইন্টারসেলুলার স্পেস বলা, আন্তঃকোষীয় অবস্থান, সেখানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে বলা হয় লসিকা। এটি কিন্তু মেয়েরা ছোট ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়, অর্থাৎ এটি রক্তের মতো নালীর মাধ্যমে প্রবাহিত হয়। সংগৃহীত হয়ে নালীর, দেখো সবুজটাকে বলা হয়েছে লসিকা। এটা হচ্ছে শিরা, এটা ধমনী, এই জালের মতো অংশটা ছিল একটু আগে দেখিয়েছি কোষিক জালিকা, সেই কোষিক জালিকাকে ধরে রেখেছে লসিকা। এগুলো ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়, ছোট ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে আলাদা